নমস্কার। আজকের মহিলাদের আসরে সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানের নাম হতেও পারত সরস্বতীর পায়ের কাছে, কারণ আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে তিনি ডক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সত্যিই সরস্বতীর বরপুত্রী। আপনাকে দিদি আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে এবং আমি আশা করব যে আজকে আমাদের যে আলোচনা হবে তাতে অন্তত কিছু মহিলারা, স্পেশালি যারা ইয়াং মেয়েরা এবং যারা সায়েন্স করতে চায় তারা যেন উপকৃত হয়। প্রথমেই যে প্রশ্নটা করব, আপনি সারা পৃথিবী জুড়ে প্রচুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, হাতে গুনলে সেটা হয় 23টা বা তার বেশি। তো এই যে তরুণীরা, তার মধ্যে তরুণীদের সংখ্যা আজও কম কেন? দেখুন, তরুণীদের সংখ্যা আজও কম, তার কিন্তু অনেক কটা কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে অনেকটা সোশ্যাল কন্ডিশনিং। মেয়েরা অনেক সময় ছোটবেলা থেকেই একটা ভাবে যে অঙ্ক বোধহয় ভয়ানক কঠিন। এটার কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলে মেয়ে নির্বিশেষে তারা অঙ্ককে অনেকে ভয় পায়। তার মধ্যে মেয়েরা বোধহয় বেশি ভয় পায়। কেন? কারণ কিছু নেই, কিন্তু এইটা একটা ধারণা। সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ যত তাড়াতাড়ি সে এক্সপোজড হবে অঙ্কে, এই যে কোয়ালিটিটা, গুণ যখন বন্টন করা হয়েছে, আমার ধারণা নেচার যখন বন্টন করেছে তখন কারুকে কম বেশি কিছু দেয়নি। অঙ্ক একটি মেয়েও যেমন পারবে, একটি ছেলেও তেমন পারবে, তার মানসিকতাটা থাকতে হবে। কিন্তু সেই মানসিকতাটা যদি জন্মের পর থেকেই অন্যদিকে ঠেলে দেওয়া হয়, যেটা অনেক সময় মেয়েদের কানে সবসময় ঢুকতে থাকে, ঘর সংসার করবে, বাড়ি দেখবে, হ্যাঁ, বাচ্চা মানুষ করবে, এই জিনিসটা ছোটবেলা থেকে তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, মনের ভেতরে ঢুকে যাচ্ছে। তার ফলে অনেক মেয়েই তার থেকে বেরিয়ে আসতে পারছে না। তারা ভাবছে তারা ওইটার জন্যেই তৈরি, সংসার করতেই হবে, সে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই করতে হয়। কিন্তু শুধুমাত্র তাই করতে হবে, তার বাইরে আর কিছু ভাবতে গেলে সেটা যেন একটা বাড়তি কিছু, এই চিন্তাভাবনাটা অনেক সময় মেয়েদেরকে পেছনে টেনে রাখে। সেইখান থেকে যে মেয়েরা বেরিয়ে আসতে পেরেছে নিজের মতন করে, কিংবা যাদের পরিবেশটা, আমি বলবো তারা ফরচুনেট ছিল, তাদের পরিবেশটা সেই রকম ছিল না, তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকে কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয়নি যে এটা তুমি করতে পারবে না, এটা তুমি মেয়ে বলে করতে পারবে না। এই কথাটা যাদের কম শুনতে হয়েছে তারা কিন্তু অনেক এগিয়েছে এবং এগোবে, এবং যত কম এই কথাগুলো শুনবে, এবং আমি এক্সপেক্ট করব যে আগামী দিনে যত পরিবার মেয়েদেরকে একদম সমানভাবে দেখতে শুরু করবে একটি ছেলের সঙ্গে, তত দেখবেন মেয়েরা প্রচুর প্রচুর পরিমাণে অঙ্কের দিকে এগিয়ে আসছে। এবং অঙ্কের দিকে যত থাকবে তত কিন্তু এই যে সায়েন্সের দিকটা, তত তারা উন্নতি করবে। এবং আজকের দিনে কিন্তু আর একটা জিনিস বলে দিই, মেয়েরা অনেক সময় মনে হয় যে বায়োলজিক্যাল সায়েন্সটা বেশি করে, সেটা সত্যি হয়তো, কিন্তু আজকের যুগ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে বায়োলজি করতে গেলেও কিন্তু অঙ্ক করতে লাগবে। এখন আর সেইভাবে এইটা আলাদা, এইটা করলে এটা করবে না, এরকম চিন্তাভাবনা থেকে সরে আসাটা দরকার। এই জায়গায় আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা 90 পেরিয়ে যাওয়া প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, দিদি আপনি সেখানকার ডিরেক্টর, এবং আপনি প্রথম মহিলা ডিরেক্টর। এটা শুনতে ভীষণ গর্ব হয়, কিন্তু একই সঙ্গে দুঃখ হয় যে এতদিন পরে কেন, এবং এর পরেও যাদের আমরা পাবো, হয়তো আরও একজন এরকম মহিলা ডিরেক্টরকে পেতে আমাদের হয়তো আরও অনেকগুলো বছর পেরিয়ে যেতে হবে। কেন? মানে এই যে ক্ষেত্রটা পড়াশুনোর, স্ট্যাটিস্টিক্স, এই ক্ষেত্রে মেয়েরা কম আসে কেন, এবং যদি আসতে চায় তারা কিভাবে নিজেদের তৈরি করবে? হ্যাঁ, আমি প্রথম মহিলা ডিরেক্টর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট 1931-এ তৈরি করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 90 পেরিয়ে যাওয়া একটি প্রতিষ্ঠান, 90 বছর পেরিয়ে গেছে। 2015-তে আমি প্রথম টেনিয়রের ডিরেক্টর হই এবং 2020-তে সেকেন্ড টেনিয়র। আমার সেই সেকেন্ড টেনিয়র কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও আমি অফিশিয়েটিং ডাইরেক্টর হিসেবে রয়েছি ইনস্টিটিউটে। কেন এই লেভেলেতে, মানে যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদে মহিলারা কম, এইটা কিন্তু দেখতে গেলে সেই সংসারের জিনিসটাই এসে যাবে। অনেক মেয়েরা যেটাকে বলে লিকি পাইপলাইন, তারা হয়তো পড়াশোনা 10-12 অবধি ভালো পড়াশোনা করলো, গ্র্যাজুয়েশনেও ভালো করলো, কিন্তু তারপর যেই পোস্ট গ্র্যাজুয়েশন এবং তার ওপরে যাচ্ছে, তখন সেই বয়সটা যদি আপনি ভেবে দেখেন, একটি মেয়ের সেই সময় মা হওয়ার বয়স, সেই যে মা হওয়া এবং তার ফলে যে অ্যাডিশনাল যে রেসপন্সিবিলিটিগুলো এসে যাচ্ছে, অনেক মেয়েরা সেটাকে পেরিয়ে উঠে তারপরে আর এগোবার সুযোগটা পাচ্ছে না, কারণ ফ্যামিলি সাপোর্টটা তো সব মেয়ের থাকে না।
সেই ফ্যামিলি সাপোর্ট কিন্তু এই স্টেজেতে প্রচণ্ড বেশি পরিমাণ একটি মেয়ের লাগে। হয় ফ্যামিলি সাপোর্ট, নয় সোসাইটি এমন একটা সাপোর্টিং সিস্টেম তৈরি করে রাখবে যেখানে ক্র্যাশ থাকবে, যথেষ্ট চাইল্ড কেয়ার থাকবে, যাতে বাচ্চাকে নিয়ে খুব একটা চিন্তাভাবনা মায়ের না থাকে। এবং যত ছেলেরা এগিয়ে আসবে বাচ্চার বড় দায়িত্ব নিয়ে, তাকে বড় করার একটি ভূমিকা পালন করবে, তত কিন্তু মেয়েরা খানিকটা ফ্রি টাইম পাবে। এটার সঙ্গে আরও আছে মানসিকতা, যে রিল্যাক্স করে যাওয়ার মানসিকতাটা, আমি যেটা পারি সেটা আমি করে ছাড়বো, এই জায়গা থেকে অনেক মেয়ে সরে যায়। তো এটা কিন্তু একটা বড় কারণ, অবশ্যই এটা একটা বড় কারণ, নিজের মানসিকতাটা একটা বড় কারণ। কারণ পরিশ্রম কিন্তু সাংঘাতিক বেড়ে যায় যখন খানিকটা ঘর এবং পুরোটা বাইরেও দেখতে হয়। বাইরে যেখানে আমি স্যালারি নিচ্ছি সেখানে কিন্তু আমার ফুল কমিটমেন্ট থাকতে হবে, আমার হাফ কমিটমেন্ট দিয়ে চলবে না। এবং শুধু স্যালারি নেওয়ার কথাটাই বলছি না, স্যালারির সঙ্গে সঙ্গে কাজের প্রতি যে কমিটমেন্ট, কাজের প্রতি কমিটমেন্ট, এইটা কিন্তু পুরোদস্তুর না থাকলে একটা ক্যারিয়ারে সাকসেসফুল হওয়া যায় না। এবং ক্যারিয়ারের সাকসেসটার কথাটাই আমি বলছি না, কারণ বেশিরভাগ যারা সাকসেসফুল হয় আমার মনে হয় না তারা সাকসেসকে চেজ করে, তারা কাজটা ভালো করে করে, সাকসেস অন দ্য ওয়ে আসে। সেইটাই বলার যে মেয়েদেরকে কিন্তু অনেকটা নিজেদের মনকেও প্রস্তুত করতে হবে, কারণ এই লেভেলে একটা অ্যাডমিনিস্ট্রেশনের অনেক হাই লেভেলে পৌঁছতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর মানুষের সঙ্গে কাজ করা, এটা খুব কেয়ারফুলি করতে হয়। তো সেই পরিশ্রম করতে রাজি থাকতে হবে। তার জন্যে দেখুন, জীবনে সব পাওয়া যায় না, তো একটা পেতে গেলে একটাকে ছেড়ে দিতে হয়। সেটাই যদি আমি মনে করি যে সেটা আমি স্যাক্রিফাইস করলাম, তাহলে কিন্তু তার একটা অন্য মানে দাঁড়ায়। স্যাক্রিফাইস আমার অন্তত আমার জীবনে আমার মনে হয় না আমি কোনো কিছু স্যাক্রিফাইস করেছি। তার মানে কি সব আনন্দ করতে পেরেছি? তা পারিনি। কিন্তু যেটা পারিনি সেটা স্যাক্রিফাইস বলে আমি কখনো মনে করি না। পারিনি কারণ আমি অন্যটা করতে বেশি পছন্দ করেছি, তাই জন্যে ওইটা স্যাক্রিফাইস নয়, বরং আমি যদি এইটা না করতাম যেটা আমি পছন্দ করছি, সেটা আমার কাছে বেশি স্যাক্রিফাইস হতো। দিদি, এইখানে আমার একটা প্রশ্ন আমার ছিল আপনার কাছে, যে মেয়েরা কিভাবে নিজেদের তৈরি করবে। মানে আপনার কথা শুনতে শুনতেও মনে হচ্ছে, চারিদিকে যা দেখেছি, মেয়েরা খুব পছন্দ করে বলতে, যে মানে মেয়ে হয়েই বলছি যে আমি খুব স্যাক্রিফাইস করলাম। এটা স্যাক্রিফাইস নয়। সেটাই তো এটা এই জায়গাটা আপনার কথা থেকেই আমরা পেলাম। এবং এইটুকু যেন মেয়েরা ভাবে আগামী দিনে, তাহলেই কিন্তু নিজেকে তৈরি করা যাবে। অবশ্যই অবশ্যই। আর একটা হচ্ছে সংখ্যাতত্ত্ব যে বিষয়টা আর কি, সেই বিষয়টাও মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে একটু সরিয়েই রাখে। ঠিকই, ঠিক ওইটাই বললাম, যে ওই যে অঙ্ক করতে না চাওয়া বা অঙ্ককে ভয় পাওয়া, এই জায়গাটার থেকে হয়তো একটু সরে থাকে মেয়েরা। কিন্তু অঙ্ক জিনিসটা এত সুন্দর, সেই সৌন্দর্যটাকে গ্রহণ করতে হবে। তার ভেতরে একটা গল্প আছে, অঙ্কের ভেতরকার গল্পটাকে বুঝে নিতে হবে, তাহলে অঙ্ক কিন্তু সোজা, অঙ্ক কঠিন নয়। আমার তো একটা জিনিস খুব মনে হয় যে বাংলায় 100 পাওয়া যায় না, অঙ্কে তো পাওয়া যায়। অবশ্যই। তাহলে বাংলা পড়তেও যতটা পরিশ্রম, অঙ্ক করতেও ততটা পরিশ্রম, তাহলে এই পরিশ্রমটা অঙ্কে নয় কেন? সেই পরিশ্রম করলেই হবে, প্র্যাকটিস করা, পরিশ্রম এবং ভালোবাসাটা দরকার। এরপরে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে, যেটা আমরা ভারতের নোবেল পুরস্কার বলি, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, সেটা আপনি 2010-এ পেয়েছিলেন। তার পেছনের কথাগুলো একটু বলুন, গল্পগুলো। তার পেছনের গল্প কিছু নেই, কাজ করে যাওয়া এবং খুব ভালোবেসে কাজ করে যাওয়া। আমি তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আমি 1999-এ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি, এবং আমার কাজই ছিল ওই সকালে আসা, ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন রকম ইন্টারাকশন, বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা, মাঝে 1-2বার কলিগদের সঙ্গে একটু চা খাওয়া বা টিফিন খাওয়া, এই অবধি, আবার সেই 7টা, 7:30, 8টা নাগাদ বাড়ি চলে যাওয়া। এবং সেটা অত্যন্ত ভালোবেসে করা। মানে যদি 3 মাস চলে যায়, কারণ আমরা যারা রিসার্চ করি, রিসার্চে কিন্তু পাবলিকেশনটা একটা ইম্পর্টেন্ট, ভালো পাবলিকেশন করাটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমি মনে মনে রিসার্চ করছি বা ঘরের ভেতরে চুপচাপ রিসার্চ করছি, কোনো কিছু পাবলিশ করছি না, এইটা খুব একটা লোকে গ্রহণ করে না, এটা ঠিকও নয়। পাবলিশ করতে হবে, কারণ পৃথিবীকে জানাতে হবে যে কি নতুন রেজাল্ট আমি পেলাম। তো যদি 3 মাস 4 মাস চলে যেত, আমার পাবলিকেশন করার মতন কোনো কাজ তখন আমি করে উঠতে পারিনি, হচ্ছে না, তখন মনের মধ্যে একটা অশান্তি হতো, তখন রাত্রিবেলা ঘুমোতে কিন্তু কষ্ট হতো। সেই কষ্টর থেকেই আমি যেটা বলতে চাইছি, যে এই যে না পারার যে কষ্টটা, সেটা কিন্তু পারার দিকে ঠেলে দেয়। না পারাটাতে একটা কষ্ট থাকতে হবে। আমি মাঝে মাঝে আমার ছাত্রছাত্রীদের বলি, সেই কষ্টটা হয় যদি দিনের পর দিন যদি কোনো কাজ সেইভাবে সাকসেসফুল হচ্ছে না, তখন কি রাত্রে ঘুমোতে অসুবিধে হয়? যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম আছে, তাহলে তুমি ভালোবাসছো না, বা তোমার সেই আকাঙ্ক্ষাটা কম। আকাঙ্ক্ষাটা থাকতে হবে যে আমি ভালো কাজ করব। তারপরে কিন্তু প্রাইজগুলো
এসেছে। এখন আমার ক্ষেত্রে আমি বলবো বিশাল কিছু একটা চেষ্টা করতে হয়নি, খুব নর্মাল প্রসেসেই কাজ করতে করতে এসেছে খুব আনন্দের কথা অবশ্যই, কিন্তু নাও আসতে পারতো। মানে এইগুলো খুব কম্পিটিটিভ হয়, এইগুলো সারা দেশের মধ্যে গুটি কয়েক লোক পাবে, কিন্তু তার মানে পেলেই যে একটা বিরাট ব্যাপার আর না পেলে যে একদম খুব খারাপ ব্যাপার তা কিন্তু নয়। কারণ সত্যি সত্যি এই এত বড় দেশে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, তার মধ্যে কয়েকজন পাবে, কিন্তু তার মানে না পেলে যে তারা ভালো নয় তা নয়। এরকম অনেক ভালো আছে যারা পায়নি হয়তো। কিন্তু পরবর্তী সময় পড়াশোনা এবং রিসার্চটা এমন একটা জিনিস জানেন তো, যে চেষ্টা করতে থাকতে হয়, এবং চেষ্টা করতে করতে ঠিক একসময় সাকসেস আসে। সাকসেস আমি বলিনি ইন টার্মস অফ প্রাইজ, আমি বলছি যে ভালো ভালো রেজাল্ট যেগুলো আনার, সেইগুলো কিন্তু আসতে থাকে, এবং তখন সারা পৃথিবী কিন্তু সেটাকে মান্যতা দেয়। তো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়াটা ইজ আ ম্যাটার অফ হোয়াট শুড আই সে লাক টু সাম এক্সটেন্ট, অ্যান্ড অলসো অবশ্যই চেষ্টা, বা অনেক সময় একবারে পাওয়া যায় না, তখন বারবার চেষ্টা করতে হয়। সেটা অনেকে হাল মানে ছেড়ে দেয়, কিন্তু হাল ছেড়ে দিলেও চলে না, চেষ্টা করে যাও, সবসময় সব জায়গায় চেষ্টা করে যাও। তো ফলটা নিজেদের হাতে নেই, যা আসবে সেটা মেনে নেওয়া। এই পুরস্কার পাওয়ার পরের অনুভূতিটা কিরকম হয়েছিল, যে না পেলেও হতো? না পেলেও হতো আমি মনে জানি হয় না, না পেলে কি হতো, নাই পেতে পারতাম, হ্যাঁ। সেটাই বলেছি, নাই পেতে পারতাম, কিন্তু না পেলে যে আমি খুব ভেঙে পড়তাম তাও বোধহয় নয়। কারণ আমার নেচারটা একটু ওই রকম যে আমি ভালো কিছু হলে ভীষণ আনন্দ হয় না, আনন্দ হয় কিন্তু সে একটা সাংঘাতিক কিছু নয়, আবার খারাপ কিছু হলো বা হলো না তাতে আমার খুব দুঃখও হয় না। তো যার ফলে যখন অবশ্যই ভাটনাগর অ্যাওয়ার্ডটা ইন পার্টিকুলার, এটা খুব সায়েন্টিস্টরা আমাদের অন্তত 45 ইয়ার্স অ্যান্ড 45 বছরের কমের সায়েন্টিস্টরা কিন্তু ওইটার দিকে তাকিয়ে থাকে, অন্তত থাকতো। তো সেইটা এখনো থাকে। হ্যাঁ, এখন একটু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, আগেকার দিনের মতন ওরকম নেই, এখন একটু অন্য ফরম্যাটে হয়। কিন্তু সেইটা সিএসআইআর এর ফাউন্ডেশন ডেতে অ্যানাউন্সমেন্ট, এবং শুধু তো বাঙালির বাড়িতে আপনি জানেন মা বাবারাও ইকুয়ালি আগ্রহী থাকে, তো সেই সবাই মিলে একটা আগ্রহ, এবং তখন যখন নামটা বলা হলো মানে একটা স্যাটিসফ্যাকশন হয়েছিল যে যাক একটা বড় মাইলস্টোন সাকসেসফুলি পেরোতে পারলাম, আনন্দ হয়েছিল, ভালো লেগেছিল। হ্যাঁ, কারণ এটা সায়েন্সের সত্যি সত্যি আমাদের দেশে খুব একটা বড় পুরস্কার। আর যেটা জিজ্ঞেস করলে না পেলে কি হতো, না পেলে কি হতো, অনেক কিছুই পাইনি, এমন 100% তো সাকসেস রেট নয়, অনেক কিছুই মানুষ চেষ্টা করে, কিছু পায় কিছু পায় না, পায় না হিসেবটা কেউ রাখে না, আমি তো রাখি যে এইগুলো পাইনি, তো পাইনি কি হয়েছে, কি করা যাবে, না মানে কি পেলে পাওয়ার ইচ্ছে ছিল পাননি, সেইগুলো তোলা থাক। এরকম অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস আছে যেখানে আমি হয়তো চেষ্টা করেছি, খুব পাইনি। ইচ্ছে ছিল, কখনো মনে হয়েছে যে না, এটা খুব না পেলে একদম না, মারাত্মক, সেটা কখনোই নয়, ওরকম মনে হয়নি কখনো। চেষ্টা করেছি, অনেকগুলোই হয়েছে, আমি বলবো সাধারণভাবে যা হয় তার থেকে অনেক বেশি আমি পেয়েছি, আবার কিছু জিনিস পাইনি। কোন পুরস্কার বেশি আনন্দ দিয়েছিল, পদ্মশ্রী না দুটো দু রকমের ছিল। আমি বলবো ভাটনাগর প্রাইজটা সায়েন্সের দিক থেকে একটা খুব বড় অ্যাকনলেজমেন্ট ছিল। পদ্মশ্রী পুরস্কারটা আবার এত বেশি লোকে জানে, তার জন্য সায়েন্স করতে লাগে না, পদ্মশ্রী নামটা অন্যভাবে লোকে জানে, এবং সেটা একটা সিভিল অ্যাওয়ার্ড, 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি, তার মূল্যটাও কিন্তু সাংঘাতিক। তো এইরকম কিছু কিছু অ্যাওয়ার্ডস মানে খুব ভালো লেগেছিল, যেমন ইনফোসিস প্রাইজটাও কিন্তু একটা খুব স্যাটিসফ্যাকশন দিয়েছিল, কারণ ওইটা খুবই কম্পিটিটিভ। যেমন ভাটনাগর কম্পিটিটিভ, ইনফোসিস প্রাইজও কিন্তু বোধহয় আর একটু বেশিও হতে পারে, কারণ বিদেশ থেকেও পায়। এইগুলো মনে আনন্দ দেয় এবং এনার্জি দেয়। এবং আমি আরেকটা জায়গায় যাব, যে ছাত্রীদের, আমি ছাত্রী কথাটা আলাদা করেই বলছি, কি উপদেশ দেবেন এই মানে পুরস্কার পাওয়া এবং না পেলেও পাওয়ার জন্য শেষ অবধি চেষ্টা চালিয়ে যাওয়া এই ক্ষেত্রে? ছাত্রীদের ক্ষেত্রে বলবো পুরস্কারের জন্য কিচ্ছু করতে হবে না, শুধু কাজের প্রতি কমিটমেন্ট এবং সাংঘাতিক পরিশ্রম করে তার জন্য কিন্তু এটাও প্রস্তুত থাকতে হবে যে আজকে কাজকে যখন আমি 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা কাজকে দিয়ে দিই, আমার কাছে কিন্তু 12 ঘন্টা কমে গেল, সংসারকে আমি আবার সেই 18 ঘন্টা দেবো, এটা হবে না, নেই, 24 ঘন্টাই আছে দিনে। তাই জন্যে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে, সব কিছু জিনিস পাওয়া যায় না। আমি জীবনে সব আনন্দটুকুনিও করব, যা যা সিনেমা দেখার থেকে শুরু করে বেড়াতে যাওয়ার থেকে শুরু করে সব কিছু করব, আবার দারুণ কাজ করব, দারুণ আমি অফিসে বা ল্যাবরেটরিতে পড়ে থাকবো, দুটো জিনিস একসঙ্গে হয় না। এবং না হওয়াটাকে মেনে নিয়ে
মনের আনন্দে, কারণ আমি যেটা করছি ভালোবেসে করছি। তারপরে প্রাইজগুলোর জন্য চেষ্টাটা করতে হয়, মানে অ্যাপ্লাইটা তো করতে হবে, ওগুলো তো আর নিজে নিজে আকাশ আসবে না। থেকে পড়ে। তো সেটার জন্য অ্যাপ্লাইগুলো করতে হয়, যদি কনফিডেন্স থাকে যে আমি কাজটা ভালো করেছি। যা তা কাজ করে আর আমি অ্যাপ্লাই করে দিলাম ওটারও মানে নেই কোনো। আমার যদি কনফিডেন্স থাকে আমি কাজ ভালো করেছি, তখন ওয়ান শুড ট্রাই। নিশ্চয়ই চেষ্টা করতে হবে, একবারে না হলে দুবারে করতে হবে, মানে একটা পিরিয়ড থাকে আর কি, এতদিন অবধি অ্যাপ্লাই করা যায়, সেগুলো চেষ্টাটা করতে হবে। কিন্তু কনস্ট্যান্টলি কাজটাকে ভালো করে করে যেতে হবে। তারপরে প্রাইজটা আসতেও পারে, নাও আসতে পারে। প্রাইজ এলে দেখবে ভালো, খুবই ভালো, কারণ আরো ভবিষ্যতের জন্য এনার্জি পাওয়া যায়। আর প্রাইজটা না পেলে করে যেতে হবে, কিন্তু কাজ থামালে চলবে না। আমি আবারও ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছি, মেয়েদের কথাই বারবার বলছি, যেহেতু এটা মহিলা বিভাগের অনুষ্ঠান। এই যে 12 ঘন্টা কাজ করে বাকি 12 ঘন্টা সংসারের মধ্যে আমাকে তো কমপক্ষে 6 ঘন্টা ঘুমোতেও হবে। অবশ্যই। হ্যাঁ, তাহলে আর বাকি রইল 6 ঘন্টা, মানে আরও যেটা প্রাত্যহিক কাজকর্ম, মানে স্নান খাওয়া দাওয়া, মানে নিজের পেছনে না চাইলেও তার পেছনেও 1.5 থেকে 2 ঘন্টা আমার যাবে, তাহলে আর 4 ঘন্টা হাতে রইল। তো সেক্ষেত্রে মেয়েদের বলছিলাম, মানে দোষই দিচ্ছিলাম যে মেয়েরা বলে আমি খুব স্যাক্রিফাইস করেছি, সেটাও যেমন সত্যি, ঠিক তেমনই মেয়েরা খুব মানসিক অশান্তিতে ভোগে। তারা কাজের জায়গায় গিয়ে ভাবে সংসারকে সময় দিতে পারছি না, সংসারে থেকে ভাবে ইস কাজটা যদি করতে পারতাম। এইভাবে বহু মেয়ের জীবন কাঁটাছেঁড়ায় শেষ হয়ে যায়। ঠিক এই জায়গাটা থেকে মেয়েরা বেরোবে কি করে? এখানে পারিবারিক সাপোর্টটা ভীষণভাবে দরকার। আমার ক্ষেত্রে আমি বলবো আমার মা বাবার সাপোর্টটা এত বেশি পরিমাণ ছিল যে আমাকে সংসারের দিকে দেখতে হয়নি। এটাও ঘটনা যে যেদিন আমার রবিবার থাকতো তখন আমাকে সারাদিন বাড়িতে থাকতে হবে ভাবলে আমার মাথাটা টিপটিপ করতো, কারণ আমার নেচারে নেই, সেই অর্থে আমি সাংসারিক নই। কিন্তু সব মেয়েরা তো এরকম নয়, অনেকে এই গিল্ট ফিলিংটাতে খুব কষ্ট পায়। একটা জিনিস হচ্ছে গিল্ট ফিলিংটা উইল গেট আস নোওয়্যার। যেটা করতে চাইছো সেইটা কিন্তু ইউ হ্যাভ টু গিভ ইট ফুল। পিছু টান রেখে হয় না, নিজের কাছে পরিষ্কার আমি কি চাইছি। আমি যদি সংসার করতে চাই ফ্যান্টাস্টিক্যালি ভালোভাবে সংসার করো, নো প্রবলেম, কারণ সেটাও একটা কাজ, হয়তো মাইনে পাওয়া যায় না সেই কাজে, কোনো একটা অত্যন্ত জরুরি কাজ, অত্যন্ত জরুরি কাজ। একটা সুন্দর করে বাড়ি মেনটেন করা তার কি কম পরিশ্রম নাকি? কিন্তু সেই কাজটা তাহলে কিন্তু মন দিয়ে করতে হবে। কিন্তু কাজটা যদি ভালোবাসো তখন দেখতে হবে আমার বাড়িটাও অতটাই সুন্দর থাকবে, সেই এক্সপেকটেশন থেকে সরে আসতে হবে। আমার বাড়িটা অগোছালো থাকবে, আমার খাওয়াটা অত ভালো জুটবে না, আমাকে কাজের লোকের ওপরে, আমার যদি বাড়ির কেউ নিজের লোক থাকে, আমার মা বাবা থাক, শ্বশুর শাশুড়ি থাক, ভাই বোন থাক, তারা যদি সাপোর্টটা দেয় তাদের সাপোর্টটাকে কিন্তু আঁকড়ে নিতে হবে। তখন নিজের মত চালালে চলবে না। হ্যাঁ, অনেক সময় বাড়ির কেউ নয় কিন্তু কাজের লোকের ওপর শুধু ভরসা নয়, কাজের লোককে কিন্তু সেই ফ্রি হ্যান্ডটা দিয়ে দিতে হবে, সেই ফ্রি হ্যান্ড দিয়ে দিতে হবে যে তুমি বাবা যা খাওয়াবে, যা পড়াবে, ঘরটা যা করে রাখবে আমি সেটা মেনে নিচ্ছি। আমি সব কিছু সুন্দর করে করব ও হয় না। হ্যাঁ, তাই জন্যে কিন্তু সেই বেশিরভাগ সময় আমাদের দেখা যায় কাজের লোকের উপর নির্ভরশীল হতে হয়। তো কাজের লোকটাকে সম্পূর্ণ বিশ্বাস করে ছেড়ে দিতে হবে। কিন্তু তা সেখানে ওই সব কিছু তোমার চাবিকাঠিটি আমার, আমি চালাবো, এই আমি চালাবোর জায়গা থেকে সরে যেতে হবে। যে চালাচ্ছে তাকে সম্মান দিয়ে চালাও, তাকে খুব অ্যাপ্রিসিয়েট করতে হয়। যারা চালাচ্ছে না তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করলে তারাও মনের আনন্দে চালাবে। কিন্তু জানতে হবে যে আমার দ্বারা চালানোটা সম্ভব নয়, তাই জন্য ওকে অ্যাপ্রিসিয়েট করাটা আমার কাছে বুদ্ধিমানের কাজ। দিদি, এবার আপনার কাজের ক্ষেত্রের কথা একটু বলুন, আর মা বাবার কথা বললেন, একটু ছোটবেলার কথাও শুনবো। ছোটবেলা অ্যাকচুয়ালি আমার কেটেছে পশ্চিমবঙ্গের বাইরে। আমার বাবা ট্রান্সফারেবল জব থাকার ফলে আমরা বিভিন্ন শহরে, আমার পড়াশোনাও শহর ঘুরে ঘুরে করে 9-এ আমি তখন কলকাতায় চলে আসি, কারণ আমার বাবা ট্রান্সফার হয় দারভাঙ্গা বলে একটি জায়গায়, যেখানে ভালো স্কুল ছিল না। কিন্তু এই যে অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে পড়াশোনার ফলে আমার কয়েকটি ক্যারেক্টারিস্টিক হয়তো ডেভেলপ করেছিল। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, আমি খুব অ্যাডাপ্ট করতে পারি। আর সেকেন্ড হচ্ছে খুব পিছটান আমার কম, যার জন্য আমি বললাম আমার খুব আনন্দও হয় না, খুব দুঃখ হয় না। সেটা বোধহয় যেহেতু ছোটবেলা থেকে একটা বন্ধুদের ছেড়ে আবার নতুন বন্ধু করতে হতো, তাতে তো কষ্ট হতো, কিন্তু সেইটা নেচারে ঢুকে গিয়েছিল। প্লাস আর একটা সুবিধা হয়েছে, যেহেতু আমি বাইরে বাইরে পড়াশোনা করেছি, হিন্দিটা ভালো পারি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, ফলে ইংরেজিটাও পারি, আর বাংলা তো পারবই, আমার মাতৃভাষা বাংলা। তো 3টে ভাষা পারার জন্যে আমার অনেকটা সুবিধা হয়। এখন অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু আমার চালাতে খুব সুবিধা হয় 3টে ভাষা পারি বলে, এবং 3টে ভাষায় কিন্তু অলমোস্ট ইকুয়ালি ফ্লুয়েন্ট আমি। তো সেইটা আমার খুব সুবিধা হয়েছে। প্লাস আমার মা বাবার আর একটা
ক্যারেক্টারিস্টিক ছিল ওরা ভীষণ মানুষ নিয়ে থাকতো। যে স্টেশনেই বাবার ট্রান্সফার হতো সেইখানে প্রচুর বড় গ্রুপ তৈরি হতো এবং পুজোর আগে সে রিহার্সাল হচ্ছে, তারপরে সাইকেল চালানো, গাড়ি চালানো, গাছে ওঠা। কোনোদিন মা বাবার কাছ থেকে যে না তুমি এটা মেয়ে, তুমি এটা করতে পারবে না, এই যেটা শুনতে হয়নি, সেটা আমার মনকে খুব সাহসী করে তুলেছিল। একবার আমার মনে আছে একটা জায়গায় গিয়ে গাছে উঠতে গিয়ে, প্রথমবার গাছে উঠছি, একটু বড় তখন আমি, তো ভয় লাগছে যে গাছ থেকে যদি পড়ে যাই, তো মা বললেন যে ওঠ না, আমি আছি নিচে দাঁড়িয়ে। পরবর্তী সময় তাতে আমার খুব সাহস বেড়েছিল, তত্তরিয়ে উঠেছিলাম, কিন্তু পরবর্তী সময় ভেবেছিলাম যে যদি পড়ে যেতাম মা হয়তো আমাকে ধরবার মতন ক্ষমতা রাখতো না, কিন্তু ওই যে কথাটা যে ওঠ না, আমি তো আছি, ওইটা একটা বড় জিনিস। ওইটা যদি সব মা বাবারা তার ছেলে মেয়েদেরকে, পার্টিকুলারলি মেয়েদেরকে, কারণ মেয়েদের একটু মানুষের মর্যাদা দেয় ছোট থেকে, মানুষের মর্যাদা আলাদা করে না দেখে, মেয়ে বলে আলাদা করে না দেখে, এবং প্রত্যেকটা হাজব্যান্ড, ছেলে, ভাই, বোন সকলকে যে মেয়েটাকে মানুষ হিসেবে দেখে তাকে শুধু স্পেস দিতে হবে, তাকে খুব বেশি সাহায্য করার দরকার নেই, তাকে স্পেসটা দিতে হবে, তার মতন কাজ করার স্পেসটা দিতে হবে, সে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে। সে যেমন করতে চাইছে তাকে তুমি শুধু তেমন করতে দাও, শুধু সাপোর্টটা দিয়ে যাও, বাধাটা না দেওয়া। এবং আমি বলবো পশ্চিমবঙ্গে বাঙালিরা আমরা কিন্তু পার্টিকুলারলি ব্লেসড এই দিকে, কারণ প্রত্যেকটা বাঙালি ছেলে মেয়ে নির্বিশেষে মনটা কিন্তু অনেকটা, আমাদের এত ফিলোসফাররা এসছে, এত মনীষীরা এসছেন বলেই আমাদের মনটা আজকে এই জায়গায় এসেছে। আর একটা জিনিস দিদি আমার মনে হয়, মেয়ে হিসেবে বাধা যেমন দিও না, মেয়ে হিসেবে অতিরিক্ত মানে তুমি মেয়ে এটা করে ফেলেছো মানে সাংঘাতিক ব্যাপার, এটাও করারও দরকার নেই। আমি ঠিকই বলেছেন একদম, মানে ভীষণভাবে এটা করা হয় আর কি, আমার মেয়ে হয়ে এটা করলো না, মানে আমার মেয়ে করেছে ঠিক আছে, আমার ছেলে হলেও করতে, মেয়ে হলেও করেছে। এবং মেয়ে যদি সমান মা বাবার সেইভাবে পাশে দাঁড়ায়, তাহলে বলে দেখেছো এটা আমার ছেলের মতন, হ্যাঁ না ওটা মেয়ের মতন, তারও পাশে দাঁড়ানো কর্তব্য। হ্যাঁ, এবং মেয়ের কাছ থেকে সেই এক্সপেকটেশনটা রাখতে হবে যে তোমাকেও কিন্তু, যেমন ছেলের কাছ থেকে এক্সপেকটেশন থাকে মা বাবাদের, মেয়ের কাছ থেকেও সেই এক্সপেকটেশন রাখতে হবে, তবেই কিন্তু মেয়েটা ভাববে যে তার একটা রেসপন্সিবিলিটি আছে। নাহলে মেয়েরা সবসময় ভাবে যে আমার যা আয় করছি বা যা করছি এটা উপরি নয়, এটা আমার নিঃশ্বাস নেওয়ার মতন ইম্পর্টেন্ট। সেই জায়গাটা কিন্তু মেয়েদের মনের ভেতরে ঢুকে যেতে হবে। এবার একটু আপনার কাজ নিয়ে, আমাদের সময় শেষের দিকে, একটু কাজ নিয়ে একটু বলুন আর ভবিষ্যৎ পরিকল্পনা। আমার কাজ হচ্ছে মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আজকাল খুবই শুনছেন, এআই এবং মেশিন লার্নিং, এই দুটো জিনিস নিয়েই আমার মেন কাজ, এবং বহু বছর ধরে আমরা এই কাজ করছি, বহু দশক ধরে করছি অ্যাকচুয়ালি, এবং তার অ্যাপ্লিকেশন টু হেলথ কেয়ার। আমরা বিভিন্ন বায়োলজিক্যাল ডেটা সেটসের জন্যে আমাদের অ্যালগোরিদম তৈরি করি। আমি কিন্তু বাই ট্রেনিং কম্পিউটার সায়েন্টিস্ট, তো আমাদের কাজ হচ্ছে অ্যালগোরিদম তৈরি করা, মেথডস তৈরি করা, তো সেইটা, এবং আমার বিশেষ কাজ ছিল ক্যান্সার নিয়ে, এবং আরেকটা মেন্টাল নিউরোডিজেনারেটিভ ডিজিজ বলে অ্যালজাইমার্স নিয়ে আমার কিছু কাজ ছিল, এবং সেই কাজগুলো খুব পপুলার হয়। আসলে আমার রিসার্চের কাজটা, আমি যখন বায়োলজিতে ঢুকি, বায়োলজি আমি আগে খুব ভয় পেতাম, আমার এক ছাত্র আমাকে ঢোকায়, এবং সেই সময়টাতে আমি যে এরিয়াতে ঢুকি সেটা তখন সবে শুরু হচ্ছে। তা আমি বিভিন্ন দিকে আপনাকে বললাম তো, আমি খুব ফর্চুনেট ছিলাম, সেই দিকেও আমি খুব ফর্চুনেট ছিলাম, কারণ রিসার্চে টু বি অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস অন দ্য রাইট টপিক, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওই সময়তে কাজটা সবে হচ্ছে, আমি তখন সেই জায়গাটাতে ঢুকি, এবং সেটা কিন্তু আমার ছাত্রের জন্যে। সেইটা করে কাজটা খুব গুরুত্ব পায়, সারা পৃথিবীতেই সেই কাজটা বেশ ইম্পর্টেন্স পেয়েছিল, এবং অনেকটা তার ফলেই কিন্তু আমার পরবর্তী সময়কার যে অ্যাওয়ার্ডসগুলো অনেকটা সেই কাজ নিয়ে। তো আমার মেনলি মেশিন লার্নিং অ্যাপ্লাইড টু হেলথ কেয়ার এই কাজ, এবং ভবিষ্যতেও এইদিকে তো থাকবেই। প্লাস এখন তো বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে, আমরা যখন শুরু করেছি তখন কিন্তু এতটা আসেনি, এখন ওইটা একদম মানে প্রত্যেকটা ডোমেনে, প্রত্যেকটা ডিসিপ্লিনে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এখন এআই। তো আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা অনেক দিন ধরে করছি, যার ফলে আমরা এটা খুব সহজে বুঝি, এবং ভবিষ্যতে এইটা দিয়ে আমাদের অনেক কিছু প্রবলেমস আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে সলভ করব, যেগুলো আমাদের দেশের প্রবলেম। আমরা ইউজুয়ালি অনেক সময় রিসার্চ করি অনেক কিছু প্রবলেম যেগুলো হয়তো সারা পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের নিজেদের দেশের উপকার করবার জন্য, যেমন আমাদের নিজস্ব এখানকার যে ধরুন যে রোগগুলো, যেটা সারা পৃথিবীকে অতটা ভাবাচ্ছে না, কিন্তু আমাদের এখানে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই দিকে খুব বেশি পরিমাণ রিসার্চ যেতে হবে। অথবা আমাদের যে লোকাল ক্লাইমেট, লোকাল যে কন্ডিশনসগুলো, আমাদের দেশের যে ধরুন একটা সিটি প্ল্যানিং হচ্ছে, সেখানে কি অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, এগুলো তো হবেই, সারা পৃথিবী জুড়েই সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দেশের দেখবেন মানে যেহেতু আমরা
পার্সোনালাইজড মেডিসিন বলে একটি জিনিস আছে, যেটা আপনার আমার দুজনেরই এক অসুখ হলে কিন্তু আপনার ওষুধটা আলাদা। আমার ওষুধটা একটু আলাদা হবে, কারণ আমার যে জেনেটিক মেকআপ আপনার যে জেনেটিক মেকআপ এটা আলাদা। ভারতবর্ষের আবার একটা স্পেসিফিক টাইপের জেনেটিক মেকআপ আছে, সেইটার জন্যে আমরা করি রিসার্চগুলো, বা আমাদের বিভিন্ন যার প্রবলেমগুলো, যেখানেই আপনি পলিসি প্ল্যানিং বলুন, ক্লাইমেট চেঞ্জ বলুন, আমাদের দেশের যে সমস্যাগুলো সেইটাতে এআই, মেশিন লার্নিং এগুলো সব কিছুতেই লাগছে। প্লাস আর একটা জিনিস যেটা আমরা খানিকটা করছি, কিন্তু এটা আগামী দিনে খুব বেশি করে সব ছেলে মেয়েদেরকে ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে এন্টারপ্রেনারশিপ। পশ্চিমবঙ্গে আমি বলবো এখনও এন্টারপ্রেনারশিপটা অনেকটা কম। আছে। হ্যাঁ, আমরা রিসার্চ ভাবছি, সবই ভাবছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। নলেজ জেনারেশন, রিসার্চের মাধ্যমে কি হচ্ছে, নলেজ জেনারেশন হচ্ছে, সেই নলেজ জেনারেশন ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সেইটাকে মানুষের কাছে পৌঁছানো, ট্রান্সলেট করা সোসাইটির জন্য, মানুষের জন্য, এবং তার সঙ্গে তার একটা বিজনেস মডেল তৈরি করা, এন্টারপ্রেনারশিপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আজকে দেশে তৈরি হয়, বিদেশে বিক্রি হবে সেই জিনিস, তবে তো দেশেও অনেক আসবে। প্লাস এই এন্টারপ্রেনারশিপ যত বেশি ছেলেমেয়েরা করবে, তারা কিন্তু জব জেনারেট করবে। জব জেনারেশন এই দেশের পক্ষে অন্তত ভীষণভাবে প্রয়োজন। গভর্নমেন্ট সব জব দিতে পারবে না। এখানে যদি আমাদের এন্টারপ্রেনারশিপের যে অ্যাটিটিউডটা আমরা ডেভেলপ করি, এবং যারা রিসার্চ করছে তারা যদি ভাবে যে আমি রিসার্চ করেছি আর আমি বিজনেস পারবো, দ্যাট ইজ ভেরি রং। কারণ পিএইচডি মেন কন্ট্রিবিউশন হচ্ছে নতুন বার করেছে বলেই সে পিএইচডি পাচ্ছে, নতুন কিছু রিসার্চ করেছে তবেই সে পিএইচডি পাচ্ছে, ডিগ্রিটা। সেইটাকে ট্রান্সলেট করে যদি এন্টারপ্রেনারশিপে নিয়ে যাওয়ার এইটাও পরিকল্পনাটা আস্তে আস্তে মাথার মধ্যে আনে, তার জন্য একটা টিম ওয়ার্কও দরকার হয়, এবং ভীষণ কঠিন কিন্তু সেই টিমটা নিয়ে ভালো করে টিম তৈরি করে, যে একটা ছেলে মেয়ে থাকবে যারা বিজনেস দিকটা বুঝবে, একটা দিক থাকবে যারা সায়েন্সটা বুঝবে, একটা দিক যারা মার্কেটিংটা বুঝবে, এইরকম একটা টিম তৈরি করে এটাকে করলে, এবং আগামী দিনে যদি ছেলেমেয়েরা, এখানকার ছেলেমেয়েরাও যদি এটাকে একটা পসিবল ক্যারিয়ার অপশন হিসেবে দেখে, এটাতে কিন্তু সকলের ভালো, ইটস উইন উইন সিচুয়েশন। অসাধারণ, মানে এটা আমাদের একদম নতুন জানার জায়গা। সময় তো একদম শেষ, শুধু একটা কোনো বার্তা আমাদের শ্রোতাদের জন্য যারা শুনছে। বার্তা একটি, আমি মেনলি স্টুডেন্টদের জন্য বলছি, আজকালকার দিনে রাস্তা অনেক, যে কোনো দিকে উন্নতির সম্ভাবনা একদম ভীষণভাবে আছে, কিন্তু আজকালকার দিন কিন্তু সাংঘাতিক পরিশ্রম ডিমান্ড করছে। সেই পরিশ্রমটা করতে হবে এবং ভালোবেসে করতে হবে। কমপ্লেন করে করে পরিশ্রম করে লাভ নেই, তাহলে বেশি দিন টানা যায় না। বেশি দিন টানবার জন্যে কিন্তু ভালোবেসে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু আরও বেশি সত্যি হয়ে গেছে। স্কিলিং দরকার, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, খুব নর্মাল কাজগুলো আর হয়তো প্রয়োজন অতটা আগামী দিনে অতটা হবে না। খুব হাইলি স্কিলড হতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে যে লাইফ লং লার্নার। এটা কিন্তু কথা কথা আছে, কিন্তু এটা এখন সত্যিই দরকার, কারণ আগামী 10 বছরে কিভাবে পাল্টে যাবে আমরা জানি না। তাই জন্য লাইফ লং শেখার যে মানসিকতাটা, এটা রাখতে হবে ছেলে মেয়েদের। অনেক ধন্যবাদ দিদি, নমস্কার। নমস্কার।